ফিরছে না ভোটের বিধান, ক্ষমতা বাড়ল নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী চূড়ান্ত। কঠিন হতে যাচ্ছে সামনের পথ, তারেক রহমানের সতর্ক বার্তা। নির্বাচন ভণ্ডুলে দেখছেন ষড়যন্ত্র। বিচার ব্যবস্থা এবং সংবিধান সংস্কার না হলে ভোটে যাবে না এনসিপি। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক। এবার তরুণ ভোটারদের জন্য থাকছে আলাদা বুথ, কাকে রায় দেবেন এখনো সিদ্ধান্ত নেননি 48% ভোটার। তিন দিনের সফরে মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা, সকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মুর্শিদ ঐশী। আগামী নির্বাচনে ফিরছে না ভোট, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের চূড়ান্ত সুপারিশে এমন বিধান রেখেছে নির্বাচন কমিশন। একই সাথে বিলুপ্ত করা হয়েছে ইভিএম পদ্ধতি, আর অনিয়ম পেলে বাতিল করা যাবে পুরো আসনের নির্বাচন। সমান ভোট হলে লটারি হবে না। এছাড়া গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকবেন, এমন অনেক বিধান আনা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। ভোটারবিহীন নির্বাচন, রাতের কিংবা আমিডামি ভোট, যেই তকমাই দেয়া হোক না কেন, দেশে গেল 3টি জাতীয় নির্বাচনের বাস্তবতা ছিল এমনই। তাই নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের প্রাপ্ত সুপারিশ এবং বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে নির্বাচন পরিচালনার জন্য সাংবিধানিক যে শক্তি নির্বাচন কমিশনের, তা হল গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিও। সোমবার এ নিয়ে কমিশনের দিনব্যাপী বৈঠক শেষে জানানো হয়, আসছে নির্বাচনে থাকছে না ভোটের বিধান। নিয়োগ করা হবে 3 বাহিনী সহ কোস্ট গার্ড। এছাড়া জোটবদ্ধ নির্বাচন করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীক ব্যবহার করতে হবে। ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতি, ভোট সমান হলে লটারি না করে পুনরায় নির্বাচনের বিধান এবং অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা থাকছে নির্বাচন কমিশনের কাছে। আগে লটারির মাধ্যমে যে বিধান ছিল যে ভোটের সংখ্যা 2 জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায়, তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার জানান, কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে বাতিল হবে নিবন্ধনও। কি কারণে এই সংশোধনী আনা হচ্ছে তাও ব্যাখ্যা দেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আওয়ামী লীগের ব্যাপার আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে আমরা টার্গেট করে কোনো সিদ্ধান্ত নেই। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন। জানান, সংশোধনীগুলো পাশের জন্য আগামী সপ্তাহে পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে, তারপর তা জারি হবে অধ্যাদেশ আকারে। না, এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। আমরা এখানে উৎসাহিত নিরুৎসাহিত করার কিছু না, এটা রাজনৈতিক ফ্রিডম। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। মানুষের ভোটের অধিকার নষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, কোটি মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল বিএনপি। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্থানীয় নেতাকর্মীদের সরব ও প্রাণোচ্ছল উপস্থিতিতে সম্মেলনের স্থল এবং আশেপাশে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের একটি পর্ব শেষ হয়েছে, এখন জনগণের রাজনৈতিক অধিকার আদায়ের সময়। তবে অভিযোগ করেন, মানুষের ভোটের অধিকার ও দেশের কল্যাণে বিএনপির সব পরিকল্পনা ভণ্ডুল করতে শুরু হয়েছে ষড়যন্ত্র। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে,
মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমান আরো বলেন, সামনের পথ কঠিন হতে যাচ্ছে। দলের সুনাম নষ্ট করতে অনেকে ঘুরঘুর করছে, তাদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুরঘুর করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বোঝে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষের কল্যাণ চিন্তা থেকেই 2.5 বছর আগে 31 দফা সংস্কারের কথা তুলে ধরেছে তার দল। থানা বা জেলা আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। বিষয় উপলব্ধি। জুলাই সনদ কার্যকর, বিচার এবং সংবিধান সংস্কার না হলে নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানী বাংলামোটর দলীয় কার্যালয়ে এ কথা জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তবে নির্বাচনে অংশ নিলে জোটের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তারপর সেই আঙ্গিকে নির্বাচন করতে হবে। সরকার গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়েও সংশয়ের কথা জানান আক্তার। ভোটে ইভিএম বাতিল এবং না ভোটের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেন এনসিপির এই নেতা। নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে আমাদের আপত্তির জায়গা নেই, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় সেখানে অবশ্যই আমরা আপত্তি করব। জুলাই সনদ কার্যকর করা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। যদি বাংলাদেশে জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা অস্পষ্ট থেকে যায় তাহলে সে নির্বাচন বাংলাদেশকে গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে তার বাসভবনে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি প্রতিনিধি দল। বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, যেখানে মার্কিন দূতাবাসের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে 80,000-এর বেশি সেনা সদস্য, থাকবে বিজিবি এবং নৌবাহিনী সদস্যরাও। একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সরকার নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর করতে সব চেষ্টা করছে বলেও জানান তিনি। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে নানা অভিযোগে ভোট দিতে পারেনি দেশের বেশিরভাগ ভোটার, ফলে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন। সেই অভিযোগ খণ্ডাতে একটি স্বচ্ছ ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জের তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগামী নির্বাচনে বিপুল পরিমাণ তরুণ ভোটার থাকবে, তাদের জন্য রাখা হয়েছে আলাদা বুথ। ভোটকেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যর পাশাপাশি মাঠে থাকবে 80,000 সেনা সদস্য। এছাড়াও বিজিবি, নৌবাহিনী সহ মোতায়েন থাকবে অন্যান্য সংস্থা। এবার আমরা 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনার আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে, তারা সমাজে সবচেয়ে সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দল, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলেও মনে করেন তিনি। সবসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত বড় রাঘব বল হোক না কেন, চাঁদাবাজিতে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। আপনি যেটা কথা বলছেন। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।
দেশের মানুষ নির্বাচনমুখী হলেও প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। তবে বেশিরভাগ মানুষের ধারণা আগামী নির্বাচন সুষ্ঠু হবে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD এবং ভয়েস ফর রিফর্মের যৌথ জরিপে এর চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেয়া 80% মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠায়। আরেকটা যেটা লক্ষণীয় যে দেশজুড়ে প্রায় 5,500 নাগরিকের কাছে টেলিফোনে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে মতামত নিয়েছে জরিপকারীরা। অর্থনীতি রাজনীতি থেকে খারাপ থাকে। এতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের মূল্যায়ন স্কোর কমেছে। বছরখানেক আগে যা ছিল 75, তা গেল মাসে হয়েছে 63। আর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের আশাবাদও ক্রমশ নিম্নমুখী হওয়ার প্রবণতা দেখা গেছে। এছাড়া জরিপে অংশ নেয়া 51% নাগরিক ভালোমতো সংস্কারের পর নির্বাচনের পক্ষপাতী, কিন্তু কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করেননি 48% মানুষ। কোনো রাজনৈতিক দলই নারীর বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে না, যে কারণে ভোটের ক্ষেত্রে আমরা আনডিসাইডেডের পরিমাণ খুব সম্ভবত নারীদের মধ্যে রিলেটিভলি একটু বেশি দিই। এই যে তিনটা জিনিস যেটা একদম টপে, এইটা কিন্তু আমাদের কনসেনসাস কমিশনের পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এবং বিচার বিভাগের যে সংস্কারের রিপোর্ট, এই দুইটার সাথে সম্পর্কযুক্ত। এবং আনফরচুনেটলি আমরা যেটা দেখেছি, পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো কাজই হয়নি। এই জরিপে আরও দেখা যাচ্ছে এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা আইন শৃঙ্খলার অবনতি, এমনটি মনে করেন 14% মানুষ। এছাড়া অর্থনৈতিক কিংবা ব্যবসায় মন্দাকে গুরুত্বপূর্ণ সংকট হিসেবে দেখছেন 15%। আর নির্বাচিত সরকার না থাকাকে 18% মানুষ সমস্যা হিসেবে দেখছেন। তবে জরিপের উত্তরদাতাদের 80%ই মব সহিংসতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে রাজনীতি অর্থনীতিকে ছাপিয়ে গেছে। নির্বাচন হয়, নির্বাচনের পরে সরকার যদি আইনের শাসন মেনে চলে, তাহলে মব ভায়োলেন্স আমার ধারণা ভালোভাবে ডিক্লাইন করবে, আদারওয়াইজ করবে না। এই জরিপ অনুযায়ী জুলাই আন্দোলনের ভূমিকা তরুণদের রাজনৈতিক দলকে টিকে থাকতে সাহায্য করবে, কিন্তু রাজনৈতিক অনভিজ্ঞতা ও যোগ্য নেতৃত্বের অভাব দলটির প্রধান দুর্বলতা হিসেবে দেখছেন জরিপে অংশগ্রহণকারীরা। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছান তিনি। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। আজ দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়া সফরের 3 দিনে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সফরে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময়ের কথা রয়েছে। রোহিঙ্গা বিষয়ে 25 আগস্ট কক্সবাজারে হতে যাচ্ছে অংশীজনদের সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষজ্ঞরা অংশ নেবেন। জাতিসংঘের বিশেষ অধিবেশনের প্রস্তুতি সভা হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর বিভিন্ন প্রস্তাব পাঠানো হবে বিশেষ অধিবেশনে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা কাঁধ থেকে নামাতে বহুবার চেষ্টা করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক দেন দরবার করেও কোনো কাজ হয়নি। সবশেষ জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন আগামী রমজানের আগেই রোহিঙ্গারা ফিরবে নিজ ভূমিতে। সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী 24 তারিখ থেকে 3 দিনের অংশীজন সম্মেলন আয়োজন করেছে সরকার, যেখানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রভাবশালী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূতদের। প্রধান উপদেষ্টার অনুরোধে প্রস্তাবের প্রেক্ষিতে জাতিসংঘের বিশেষ অধিবেশন হতে যাচ্ছে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে, এবং তারই প্রস্তুতি স্বরূপ স্টেক হোল্ডার কনফারেন্স হতে যাচ্ছে এই মাসের 25 তারিখ কক্সবাজারে। জাতিসংঘের যে বিশেষ সম্মেলন আছে তার প্রস্তুতি বলা যায় এটি, এবং এইখান থেকে অনেকগুলো হয়তো প্রস্তাব যেগুলো হয়তো সেই সম্মেলনের দৃষ্টি আকর্ষণ করবে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও জানালেন, দিন দিন রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হচ্ছে। প্রত্যাবাসন তো আসলে অনেক জটিল প্রক্রিয়া। এটি
মানে একমাত্র বাংলাদেশ এখানে অংশীজন না, শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 এটা প্রত্যাবাসন হয়ে যেত, এবং যতই দিন যাচ্ছে এটা জটিলতর হচ্ছে। গেল বিমস্টেক সম্মেলনের সময় মিয়ানমার বাংলাদেশকে জানায় 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের যোগ্য, এরপরও কাউকে ফেরত পাঠানো যায়নি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজধানী মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সন্ত্রাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছেন একজন। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। এই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা, পরে 2 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। বারবার এমন সংঘর্ষ আর রক্তক্ষয়ী ঘটনায় থমথমে জেনেভা ক্যাম্প। সোমবার ভোররাতে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে শুরু হয় 2 সন্ত্রাসী গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, চলে ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনা ছড়ায় রোববার রাতে। সেই বিরোধের জেরে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে প্রতিপক্ষ চাপাতি দিয়ে শাহ আলম নামের একজনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত শাহ আলমকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। আমাদের মহল্লার ছেলেরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এরকম করে মারছে, কওয়া যায় না, মরে গেছে গা। ওই পুলাটা নাই, এখন মারা গেছে, এখন আর বিচার আমরা চাই। এখন এরা সবাই মিলা ভাই, বিকি বুকি সব, বুঝছেন? এরা রাত্রে সারা দিন ঠিক থাকে, আধার আগে রাতে ঢুকা জায়গা জায়গা কোপ মারে, দোকান লুটে, এদের কাজ হইলো এটা। ঘটনার পর 2 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর জোনের এডিসি বলছেন, সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে চান তারা। এটাই আজকে শোডাউনে এদের লাস্ট এবং আজকে এদের ফার্স্ট। এই গ্রুপ এখানে এর ইতিহাস শেষ হয়ে যাবে। এটা এমনভাবে আমরা এদের শিকড় সহ আমরা উচ্ছেদ করব, যাতে ইনশাল্লাহ ভবিষ্যতে এরা এখানে আসতে না পারে। এর আগে গেল শুক্রবার জুমা নামাজের পর একইভাবে জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল সন্ত্রাসীরা। বারবার সংঘর্ষ আর রক্তক্ষয়ী ঘটনায় থমথমে জেনেভা ক্যাম্প। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা। এদিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এতে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 8টার দিকে এই অভিযান চালানো হয়। পরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। গ্রেপ্তার প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানায় যৌথ বাহিনী। তারপর 3 থেকে 4 জন শাহ আলম হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করা হয়। অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, হেলমেট, লাইফ জ্যাকেট এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আমাদের সাথে থাকুন।